আচ্ছা, এই ভিডিওতে আমরা নততল সম্পর্কিত দুটো সমস্যা করব প্রথমে। তো নততল সম্পর্কে ধারণা কিন্তু তোমাদের অলরেডি হয়েছে। একটা বস্তু বা একাধিক বস্তু যদি নততলের ওপর রাখা হয় তার ক্ষেত্রে কি কি বল কাজ করে, কি করে বলের উপাংশগুলোকে ভাগ করা হয়, তার ত্বরণ কোন দিকে হবে, তার সমীকরণ কেমনভাবে লিখতে হয়, সে সম্পর্কে একটা ধারণা কিন্তু তোমাদের অলরেডি দেওয়া হয়েছে। তো আজকে একটু বাড়তি কিছু করব। কি করব দেখা যাক। ধরে নাও যে একটা ইনক্লাইন প্লেন আছে, নততল। আমি ধরে নিলাম তার নতিকোণ হচ্ছে থিটা। এবার সেই নততলের উপর একটা বস্তু রাখা আছে, এম ভরের একটা বস্তু রাখা আছে। এই ধরে নাও একটা নততল, নততল থিটা নতি বিশিষ্ট, তার উপর একটা এম ভরের বস্তু রাখা আছে। আচ্ছা, প্রথমে বলি, আমি কোশ্চেনটা পরে আসছি, আগে তুমি ভাবার চেষ্টা করো যে একটা বস্তুকে যদি নততলের উপর রেখে দেওয়া হয় তাহলে তার উপর কি কি বল কাজ করে। আগের দিন কিন্তু আলোচনা হয়েছে। এখানে আলাদা কি আছে দেখো, আগের দিন একটা সুতো দিয়ে বাঁধা ছিল কপিকলের উপর, তো এটাতে আমি কোনো কপিকল দিইনি, এমনি বস্তুটা আছে। বস্তুটা রেস্টে থাকার শর্ত পরে আসছি। তুমি আপাতত ভাবো যে একটা বস্তুকে যদি নততলের উপর রেখে দিই তাহলে তার উপর কি কি ফোর্স কাজ করতে পারে। তো প্রথমত এম ভরের যদি বস্তু হয় তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি তার ওয়েট নিচের দিকে কাজ করবে, আর একটা লম্ব প্রতিক্রিয়া থাকবে। লম্ব প্রতিক্রিয়াটা কিভাবে আসে আগে আলোচনা হয়েছে, খালি তুমি মনে রাখবে সবসময়, ইট মাস্ট বি নর্মাল টু দ্য সারফেস অন হুইচ দ্য অবজেক্ট ইজ প্লেসড। অর্থাৎ বস্তুটি যে তলে রাখা হয়েছে সেই তলের সঙ্গে বস্তুটা সবসময় লম্বভাবে আছে, তাই তো? এরপর কি করেছিলাম মনে করে দেখো, যে আমার প্রথম কাজ ছিল এমজিটাকে দুটো লম্ব উপাংশে ভেঙে দেওয়া, টু রিজলভ দ্য ওয়েট অফ দ্য বডি ইনটু টু রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট। কিভাবে করেছিলাম? একটা কম্পোনেন্ট ছিল আর এর ঠিক উল্টো দিকে, আঁকার সময় যেন কোনোভাবে ভুল না হয় ডিরেকশনে। একটা ছিল তোমার আর এর ঠিক উল্টো দিকে, আরেকটা ছিল তোমার নততল বরাবর। এবং এই কোণটা থিটা হলে আমরা আগের দিন দেখিয়েছিলাম যে এই কোণটা থিটা হয়, সেক্ষেত্রে এই উপাংশটা হবে cos থিটা উপাংশ, এবং নততল বরাবর যে উপাংশটা থাকে সেটা হচ্ছে sin থিটা উপাংশ। দেখো, এই পর্যন্ত আলোচনা কিন্তু, এই ধরনের আলোচনা কিন্তু আমরা আগের দিন করেছি। আগের দিন বরং সুতো দিয়ে বাঁধার একটা ব্যাপার ছিল, সুতোর টান ছিল। যেহেতু এখানে সুতো দিয়ে বাঁধা হয়নি, সুতরাং সুতোর টানের কোনো ব্যাপার কিন্তু এখানে আসছে না। বেশ, এবার অঙ্কটা কি দিয়েছে তোমাকে বলি। বলছে বস্তুটা নততলের উপর সাম্যাবস্থায় থাকবে যদি নততলটাকে, শুধুমাত্র এই ট্রায়াঙ্গেল মানে নততল ইনক্লাইন প্লেনটাকে একটা নির্দিষ্ট ত্বরণে আমি গতিশীল করি। আবার বলছি, if the plane is accelerated through an acceleration a in a particular direction, then the object is found to be at rest on the inclined plane. অর্থাৎ নততলটাকে যদি একটা নির্দিষ্ট ত্বরণে গতিশীল করি তাহলে দেখা যায় বস্তুটা নততলের উপর স্থির অবস্থায় আছে। তোমাকে নির্ণয় করতে হবে হোয়াট ইজ দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য সিস্টেম। অ্যাক্সেলারেশন অফ দ্য সিস্টেম নয়, সরি, অ্যাক্সেলারেশন অফ দ্য ইনক্লাইন্ড প্লেন। তো প্রথমত ভাবি যে আমি যদি এটাকে ত্বরণ দিই তাহলে এখানে সিস্টেমটার উপর কোথায় কি ফোর্স আসছে। তো মনে রাখবে, আমি যদি এদিকে ফোর্স দিই তাহলে সেক্ষেত্রে অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল বস্তুও নিশ্চয়ই নততলটার উপর একটা বল প্রয়োগ করবে। কোন দিকে? যেদিকে তুমি বল প্রয়োগ করেছো নততলটাকে গতিশীল করা, তার উল্টো দিকে একটা বল প্রযুক্ত হবে, এবং বলের মান কত হবে? m ইন্টু a। খুব সিম্পল ব্যাপার, অ্যাকর্ডিং টু নিউটনস সেকেন্ড ল। বলটা আসছে অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, আর বলের মানটা কত? দ্যাট উইল বি অ্যাকর্ডিং টু নিউটনস সেকেন্ড ল। তাহলে এখানে একটা বাড়তি ফোর্স চলে এলো, এবং তুমি খেয়াল করে দেখো এই ফোর্সটাকে ব্যালেন্স করার মতো কোনো কিছু এই বস্তুটার উপর প্রয়োগ কাজ করছে না। তাহলে বস্তুটার উপর আমাকে ব্যালেন্সড অবস্থা আনতে হবে। তাহলে আমি কি করব নেক্সট, এই যে ফোর্সটা পেলাম এমজিটাকে যেমন ভেঙেছি, এম এটাকেও আমাকে উপাংশে ধরতে হবে। এবং এক্ষেত্রে উপাংশের বিভাজন আমি বলে দিই কি হবে। একটা ফোর্স হয়ে যাবে অ্যালং ইনক্লাইন প্লেন বাট আপওয়ার্ড, আরেকটা হয়ে যাবে এখানে যা ডিরেকশন এটার সঙ্গে লম্ব হবে, এইদিকে তো হবে না, এই দিকেই হতে হবে। তাহলে আরেকটা ফোর্স হয়ে যাচ্ছে এই দিকে। এবার কোনটা cos থিটা হবে, কোনটা sin থিটা হবে? এটা থিটা হলে অনুরূপ কোণ হিসেবে সিমিলার অ্যাঙ্গেল এই কোণটা থিটা হচ্ছে,
তাহলে এই কোণটা যদি থিটা হয় আমি বলতে পারি এই বরাবর উপাংশ হবে এম এ কস থিটা, ঠিক আছে? আর এই বরাবর উপাংশ হয়ে যাবে এম এ সাইন থিটা। দেখো ছবি পরিষ্কার বোঝা গেল কিনা? ছবিটা বোঝা খুব দরকার। ছবি বুঝতে না পারলে ইকুয়েশন অফ মোশন বুঝতে পারবে না, বা পরবর্তীকালে আমি যে নেক্সট অঙ্কটা করব সেই অঙ্কটা করতেও তোমাদের সমস্যা হতে পারে। আবার বলে দিচ্ছি যে যখন একটা বস্তুকে নততলের উপর রাখা হয়, বস্তুটার উপর মেনলি দুটো বল কাজ করে। একটা হচ্ছে ওয়েট টুয়ার্ডস ডাউনওয়ার্ড, আর একটা হচ্ছে নর্মাল রিঅ্যাকশন নর্মাল টু দ্য সারফেস অন হুইচ দ্য অবজেক্ট ইজ প্লেসড। বস্তুটি যে তলে রাখা হয় সেই তলের সঙ্গে লম্বভাবে বাইরের দিকে আর দ্বারা প্রকাশ করা হয়েছে। প্রথম কাজ হচ্ছে এমজিটাকে দুটো উপাংশে ভাঙো। একটা উপাংশ হবে অপোজিট টু দ্য ডিরেকশন অফ আর, আর এর বিপরীতে। আরেকটা উপাংশ হবে অ্যালং দ্য ইনক্লাইন প্লেন, নিচের দিকে, এমজি কস থিটা এমজি সাইন থিটা। আচ্ছা, এবার যখন নততলটাকে তুমি গতিশীল করছো কোনো একটা বল দ্বারা, সাপোজ এম এ, তখন কি হচ্ছে, অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, বস্তু নততলের ওপর একটা বল প্রয়োগ করছে এম এ দেখানো হয়েছে। এবার এম এটাকে তুমি দুটো রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টে ভেঙে দাও। একটা কম্পোনেন্ট হবে অ্যালং ইনক্লাইন প্লেন আপওয়ার্ড, আর একটা কম্পোনেন্ট হবে যেহেতু লম্ব উপাংশ সেটা আর এর বিপরীত দিকে কাজ করবে, ঠিক আছে? তাহলে এখানে যখন আমি সাম্যাবস্থার কথা লিখব, দুটো দিক আছে, একটা হচ্ছে নততল বরাবর, একটা নততলের লম্ব দিক বরাবর। আচ্ছা, নততলের লম্ব দিক বরাবর বস্তুর কোনো গতি নেই, বস্তুটা এদিকে উঠে যাচ্ছে না, বাইরে ঢুকে যাচ্ছে না। তাহলে আমি বলতে পারি নততলের লম্ব দিকে অবশ্যই mg cos থিটা প্লাস ma sin থিটা হবে। কিন্তু এই ফোর্সটা অবশ্যই দুটো ব্যালেন্স করে যাচ্ছে, কিন্তু এই ফোর্সটা বস্তুর গতির ক্ষেত্রে কোনো রকমের সাহায্যও করে না বা লম্ব দিকে কাজ করে। সুতরাং এটা কিন্তু কোনোভাবে আমার এখানে কাজে লাগছে না। হ্যাঁ, যদি তোমার ফ্রিকশনাল ফোর্স থাকতো, ঘর্ষণ বল থাকতো, তাহলে ঘর্ষণ বল আমরা পরবর্তীকালে করবো। ঘর্ষণ বল আসা এক্সপ্রেশন হচ্ছে মিউ ইন্টু আর, তখন কিন্তু এই আরটা ইম্পর্টেন্ট হবে। তো যাই হোক, এক্ষেত্রে আমার দরকার নেই, আমি এটাকে মনে মনে বাদ দিতে পারি, আমার লাগবে না। কিন্তু আমি দেখিয়ে দিলাম এই ইকুয়েশনটা আসছে। আচ্ছা, নেক্সট যেটা ইকুয়েশন আসবে, নততল বরাবর ভাবো। নততল বরাবর কটা ফোর্স কাজ করছে? এই একটা ফোর্স, এই দুটো ফোর্স, এবং এরা পরস্পর বিপরীত দিকে কাজ করছে। তাহলে বিপরীত দিকে কাজ করছে অ্যান্ড দ্য অবজেক্ট ইজ অ্যাট ইকুইলিব্রিয়াম। তাহলে আমি বলতে পারি দিস ফোর্স মাস্ট বি ইকুয়াল টু দিস ফোর্স। তাহলে আমি লিখে ফেলতে পারি সাম্যাবস্থায় we must have ma cos theta equal to mg sin theta। তাহলে এখান থেকে আমি বলতে পারি a equal to g, এদিকে পড়ে থাকছে sin theta by cos theta, এবং তোমার পড়ে থাকছে a equal to g tan theta। মনে রাখবে, নততলকে যদি g tan theta পরিমাণ ত্বরণ দেওয়া যায় তাহলে বস্তুটা নততলের ওপর স্থির অবস্থায়। এটা কিন্তু AIEEE তে পড়েছে, সুতরাং প্রবলেমটা একটু ভালো করে দেখে রেখো, বুঝে রেখো। শুধু উপর উপর দেখবে না, খাতায় আঁকবে, নিজে যেন এই উপাংশের বিভাজনগুলো করা যায় এবং ইকুয়েশন হিসেবে লেখা যায়, তা নাহলে কোনো লাভ নেই, ঠিক আছে? একদম সিমিলার আরেকটা অঙ্ক করব। যদি দুদিকে ইনক্লাইন প্লেন দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাকে যদি ইকুয়েশন অফ মোশন লিখে অঙ্ক করতে হয়, তাহলে সেক্ষেত্রে কিভাবে করব? তো আমি ধরে নিলাম এরকম একটা ইনক্লাইন প্লেন আছে দুদিকে। আচ্ছা, এখানে কিন্তু একটা কপি কল সিস্টেম আছে, তা নাহলে বস্তু দুটোকে লিংক করা যাবে না। সাপোজ এখানে একটা ফোর্স অবজেক্ট আছে, একই রকম ভাবে এইখানে একটা অবজেক্ট আছে। আচ্ছা, আমি ধরে নিলাম এই দিকের অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা আর এই দিকের অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, ঠিক আছে? আর একই রকম ভাবে যেদিকটা আলফা বলছি সেদিকের মাসটাকে বলছি m1, আর যেদিকটা বিটা বলছি সেদিকের মাসটাকে বলছি m2। তো যাই হোক না কেন, তোমার এখানে যে বলগুলো কাজ করবে আমি প্রথমেই করে ফেলি। তাহলে এটা m1g, একই রকম ভাবে এটা হচ্ছে m2g, ঠিক? আচ্ছা, নরমাল রিঅ্যাকশন একটা থাকবে। নরমাল রিঅ্যাকশন আমি ধরে নিলাম ক্যাপিটাল R1 যখন m1, আর এটার ক্ষেত্রে যেটা নরমাল রিঅ্যাকশন আমি ধরে নিলাম R2 যখন m2। এখানে একটা সুতোর টান থাকবে যেটা আগের ক্ষেত্রে অ্যাবসেন্ট ছিল, এটার ক্ষেত্রেও সুতোর টান থাকবে ক্যাপিটাল T, যেহেতু একটাই সুতো সুতরাং দুটো সুতোতেই টান সমান। এই পর্যন্ত কোনো অসুবিধা নেই। আরেকটু করতে পারি যে mgটাকে আমি উপাংশে ভাঙতে পারি। আবার করছি, দেখো, একটা r এর উল্টো দিকে আর একটা নততল বরাবর।
কোনটা কত হবে সেটা তুমি জানো, এটা আলফা হয়ে যাবে। তাহলে এই বরাবর যেটা উপাংশ সেটা হয়ে যাবে m1g sin আলফা, আর এদিকে যেটা উপাংশ হবে সেটা হচ্ছে m1g cos আলফা। যদিও এই উপাংশটা আবার বলছি r1 এর দিকে যেগুলো আছে সেগুলো কোনোভাবে কাজে লাগবে না, যেগুলো আমি দেখিয়ে রাখলাম। একই রকম ভাবে m2gটাকেও উপাংশে ভাঙতে পারি, এটা হয়ে যাবে তোমার বিটা, তাহলে এটা হয়ে যাবে m2g cos বিটা, গুলিয়ে ফেলো না, এই মাঝখানে দাগ করে দিলাম আলাদা করার জন্য। আর এই বরাবর যেটা উপাংশ হবে m2g sin বিটা। এই পর্যন্ত অসুবিধা হওয়ার কথা নেই, আগের অঙ্কেও করেছি। এবার প্রশ্নে চলে আসি, আমি তো সাজালাম গোটা ব্যাপারটাকে। বলছে এই নততলটাকে আমি এ ত্বরণে যেদিকে ডিরেকশন দেখিয়েছি সেদিকে গতিশীল করা হলো। এর ফলে কি হলো, দেখা গেল দ্য টোটাল সিস্টেম রিমেইনস ইন ইকুইলিব্রিয়াম। তোমাকে ফাইন্ড আউট করতে হবে দুটো জিনিস, ফাইন্ড দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য ইনক্লাইন্ড প্লেন, এন্ড নাম্বার 2 এই অবস্থায় ফাইন্ড দ্য টেনশন ইন দ্য প্লেন। প্রথম অঙ্কটা তো বলতেই পারো আগের অঙ্কের সঙ্গে একদম সেম, কিন্তু দুটো বস্তু আছে, আর এটা কিন্তু পার্থক্য, এটা তোমাকে করতে হবে। আচ্ছা, এবার তাহলে এই অ্যাক্সেলারেশনটার এফেক্টটা আমি নিয়ে আসি এর মধ্যে। কি হবে, এই বরাবর একটা ফোর্স কাজ করবে, কত হবে m1 a, এটার উপরেও একটা ফোর্স কাজ করবে, এটা হয়ে যাবে m2 a। ঠিক আছে, m1 a m2 a। আচ্ছা, এবার m1 এটাকে আবার দুটো উপাংশে ভাঙবো, আগেরটাতে দেখিয়েছি, একটা হবে t এর দিকে আর একটা হবে এই দিকে। আচ্ছা, এই দিকের উপাংশটা দেখাবার আমি দেখাচ্ছি না, খাতায় লেখা আছে এই উপাংশটা কাজে লাগে না। কি উপাংশ হবে, এটা হবে এটা হবে সাইন উপাংশটা, কারণ এটা যদি আলফা হয় এটা আলফা, তাহলে এই কোণটা হচ্ছে 90 মাইনাস আলফা, তাহলে এই কোণটা আলফা হবে, তাহলে এদিকে যে উপাংশটা হবে সেটা হবে m1a cos আলফা, আর এদিকে যেটা উপাংশ হবে আমি লিখে দিচ্ছি, দাও m1a sin আলফা। ঠিক আছে, একই রকম ভাবে m2 এটাকে যদি উপাংশে ভাঙি, তাহলে এই বরাবর একটা উপাংশ হবে আর এই বরাবর একটা উপাংশ হবে। এই বরাবর যে উপাংশটা হবে সেটা হবে m2a, এটা বিটা, এটা 90 মাইনাস বিটা, তাহলে এটা বিটা, তাহলে এটা হবে m2a cos বিটা, আর এদিকে যে উপাংশটা হবে m2a sin বিটা। পুরো অনেকগুলো তোমার ছবি এতে চলে এলো, অনেকগুলো ফোর্স চলে এলো। তো এবার তোমাকে ইকুইলিব্রিয়ামের ব্যাপার আসতে হবে। আচ্ছা, আগের মতোই বলি যে এই বরাবর যে ফোর্স থাকবে দ্যাট ডাজ নট অ্যাফেক্ট দ্য মোশন, মানে এই বরাবর ফোর্সটা আমার এক্ষেত্রে কোনো কাজে লাগবে না। একই রকম ভাবে এভাবে আমি লিখে ফেলতে পারি। তো তোমার সুবিধার জন্য আমি কি করলাম, যেগুলো কাজে লাগবে না সেই ফোর্সগুলোকে আমি মনে মনে বাদ দিয়ে দিলাম। এই ধরে নাও একটা এইদিকে ফোর্স নাও, আমার কোন দিকে ফোর্সগুলো লাগবে, আমার শুধুমাত্র ফোর্সগুলো লাগবে ইনক্লাইন প্লেন বরাবর, আমার ইনক্লাইন প্লেন বরাবর ফোর্সগুলো লাগবে, বাকি কোনো ফোর্স লাগবে না। তাহলে আমি ইনক্লাইন প্লেন বরাবর ফোর্সগুলো রেখেছি, দেখো আর কোনো ফোর্স এখানে নেই, ভালো করে দেখে নাও, সব মুছে দিলাম। এবার তাহলে এটার ক্ষেত্রে যদি ইকুয়েশন অফ মোশন লিখতে চাই তাহলে আমি কি লিখবো, এদিকে নেট ফোর্স মাস্ট বি ইকুয়াল টু এদিকের নেট ফোর্স, যেহেতু বস্তুটা স্থির অবস্থায় আছে। তাহলে আমি m1 বস্তুর জন্য যদি লিখি তাহলে আমি লিখবো t প্লাস m1a cos আলফা ইকুয়াল টু m1g sin আলফা। তাহলে এখান থেকে তুমি t বের করে ফেলো, তাহলে পড়ে থাকছে m1 যদি কমন নিই, আমার পড়ে থাকছে g sin আলফা মাইনাস a cos আলফা। ঠিক আছে, তাহলে t ইকুয়াল টু পড়ে থাকছে m1 g sin আলফা মাইনাস a cos আলফা। একই রকম ভাবে যদি 2 নম্বর বস্তুটার ক্ষেত্রে নিই, m2 এর ক্ষেত্রে এদিকে t আর এদিকে এই দুটোর যোগফল, তাহলে t ইকুয়াল টু পাবো m2 যদি কমন নিই তাহলে পড়ে থাকছে g sin বিটা প্লাস a cos বিটা। দুটো কিন্তু সেম নয়, আশা করছি বুঝতে পারছো, মাইনাস প্লাসের ব্যাপার কিন্তু আছে। তাছাড়া 1 আর 2 মধ্যে 1 আর 2 যদি ইন্টারচেঞ্জ করো আর আলফা বিটা ইন্টারচেঞ্জ করো একই আসছে, খালি একটা প্লাস আর মাইনাস। আচ্ছা, 1 আর 2 এর দুটো লেফট হ্যান্ড সাইড সেম, তাহলে আমার রাইট হ্যান্ড সাইড সেম হবে। তাহলে আমি লিখতে পারি m1 g sin আলফা মাইনাস m1 a cos আলফা
মাস্ট বি ইকুয়াল টু, এটা আমার কাজে লাগছে না, মাস্ট বি ইকুয়াল টু m2g sin বিটা প্লাস m2a cos বিটা। আচ্ছা তাহলে পড়ে থাকছে দেখো a এর টার্মগুলোকে একদিকে করো আর g এর টার্মগুলোকে একদিকে করো। তাহলে পড়ে থাকছে দেখো m1 sin আলফা m2 sin বিটা ইনটু g। এই যে এই টার্মটা নিলাম আর এই টার্মটা নিলাম, এটা এদিকে নিয়ে নাও আর এটা ওইদিকে নিয়ে যাও, তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে m2 cos বিটা প্লাস m1 cos আলফা ইনটু a। তাহলে দেখো a এর মান পেয়ে যাচ্ছি m1 sin আলফা m2 sin বিটা ডিভাইডেড বাই m1 cos আলফা cos বিটা প্লাস m1 cos alpha plus m2 cos beta. This is the acceleration of the system that must be given to the inclined plane so that both the object remains. এবার এই ইকুয়েশনের মান বসিয়ে দাও। সেকেন্ড ইকুয়েশন m2g sin beta এর মানটা এটা বসিয়ে দিলে তুমি t এর মানটা পেয়ে যাবে। আমি আর করলাম না, এটা তোমার হোম টাস্ক রইল। t এর মান বসাবে, বসালে তুমি এর মান বসাবে, তাহলে তুমি t এর মানটা সরাসরি বের করে দেবে। ঠিক আছে, বেশ নেক্সট প্রবলেমে চলে যাই। খুব সিম্পল একটা প্রবলেম বলছে দড়ি টানাটানি খেলা হচ্ছে, এদিক থেকে একজন টানছে, এদিক থেকে একজন টানছে, দুজনেই এফ বল দ্বারা টানছে। আর একটু ভালো করে বলতে গেলে এই প্রান্তে সাপোজ এফ বল দিয়ে টানছে, এই প্রান্তে সাপোজ এফ বল দিয়ে টানছে। প্রশ্ন দিয়েছে, আচ্ছা এটা হচ্ছে ফার্স্ট কেস। আর সেকেন্ড কেসে বলছে দড়িটা এক প্রান্তে দেওয়ালে আটকানো আছে আর তুমি 2f বল দিয়ে টানছো। উভয় ক্ষেত্রে সুতোর টান কি সেম হবে নাকি আলাদা হবে? যদি আলাদা হয় তাহলে কোন ক্ষেত্রে বেশি হবে সেটা তোমাকে বলতে হবে। তো প্রথমটার কথা ভাবি, প্রথমটাই কি বলছে, এ সেকেন্ড জনকে এফ বল দিয়ে টানছে, তাহলে সেটার জন্য উল্টো দিকে একটা টি টান আসবে। একই রকম ভাবে এই এক নম্বর বস্তুকে সাপোজ এদিকে টানছে, তাহলে নিউটনের থার্ড ল অনুসারে একটা টান কাজ করবে, সেটাই হচ্ছে সুতোর টান। তাহলে প্রথম ক্ষেত্রে তুমি যেভাবেই বলো না কেন সুতোর প্রতিটা অংশে টান হয়ে যাবে প্রযুক্ত বলের সঙ্গে। কিন্তু সেকেন্ড ক্ষেত্রে 2f বল দিয়ে টানছি দড়ি দেওয়ালটাকে, তাহলে দেওয়ালটাও টানবে। লেট t2 আগেরটা t1 করলাম, তাহলে t2 ইকুয়াল টু করে থাকছে দেখো 2f। তাহলে t2 ইজ গ্রেটার দেন t1। দ্বিতীয় ক্ষেত্রে সুতোর টান বেশি হবে এবং কত গুণ বেশি? দ্বিগুণ বেশি। বুঝলে? আচ্ছা দড়ি টানাটানির এই অঙ্কটা যেমন হলো, দড়ি টানাটানির আরেকটা অঙ্ক করে ফেলা যায়। খুব সুন্দর একটা অঙ্ক দিয়েছে, বলছে দুজন দুদিক থেকে দড়ি টানছে, দুজন দুদিক থেকে দড়ি টানছে। এই মনে করো একটা দড়ি, এটা হচ্ছে গ্রাউন্ড। তো দড়ি টানতে গিয়ে যেটা হয় আর কি, যখন দড়ি টানে তখন আর তো খেয়াল থাকে না, সজোরে টানছে। এই মনে করো মাথা, এই ছবিটা আঁকতে হবে না, চিন্তা নেই, এইভাবে টানছে। আর এদিক থেকে যে টানছে সে আরো বেঁকে গেছে, মানে আরো জোরে টানছে, মানে চেষ্টা করছে যেটা, এও টানছে, মানে এ এদিক থেকে টানছে, এ এদিক থেকে টানছে এবং দুজনেই ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে। মানে আমি বলতে পারি এ টি টান দিয়ে টানলে ও টি টান দিয়ে টানছে। কিন্তু এটা করতে গিয়ে দেখা গেল প্রথম ব্যক্তি ভূমির সঙ্গে আলফা কোণ করে আর সেকেন্ড ব্যক্তি ভূমির সঙ্গে বিটা কোণ করে। আরো বলে দিয়েছে প্রথম ব্যক্তির ভর হচ্ছে m, সেকেন্ড ব্যক্তির ভর হচ্ছে স্মল m। You will have to find out a relation between m, alpha, beta. প্রশ্ন বোঝা গেছে? কি করতে হবে? এদের মধ্যে একটা সম্পর্ক নির্ণয় করতে হবে। আচ্ছা সম্পর্ক যদি নির্ণয় করতে হয় তাহলে একটা জিনিস ভাবো, আমাকে নেট ফোর্স বার করতে হবে, সেই নিউটনস ল। তাহলে আমি যদি এই ব্যক্তির কথা ভাবি তাহলে তার ক্ষেত্রে তার ওজনটা নিচের দিকে কাজ করবে mg, তাকে এদিকে টানছে, এই বল দ্বারা টানছে, এটা হচ্ছে এক নম্বর বস্তুর উপর। আর কি বল কাজ করবে? আরেকটা বল কিন্তু এখানে চলে আসবে, যেটা হচ্ছে
ব্যক্তি যখন টানছে, তুমি ভাবো আনতভাবে টানছো, তুমি কিন্তু মাটির ওপর একটা পা দিয়ে বল প্রয়োগ করছো, এবং এই যে মাটির ওপর বল প্রয়োগ করছো বাঁকা ভাবে, মাটিও কিন্তু তোমাকে বাঁকা ভাবে বল প্রয়োগ করবে। বলে রাখি, তুমি যদি স্থির অবস্থায় থাকো তাহলে তোমার ওজন নিচের দিকে কাজ করছে, লম্ব প্রতিক্রিয়াটা ভূমির সঙ্গে লম্বভাবে কাজ করছে, কারণ তুমি সোজাভাবে মাটির ওপর বল প্রয়োগ করছো। কিন্তু এখানে কি করছে ব্যক্তি, মাটির উপর বাঁকা ভাবে বল প্রয়োগ করছে, এই বরাবর বল প্রয়োগ করছে। সেটা মাটির উপর প্রযুক্ত হচ্ছে, যেটা মাটির উপর প্রযুক্ত হচ্ছে আমার জানার দরকার নেই, আমাকে দেখতে হবে ব্যক্তির ওপর কি বল কাজ করছে। তো আমি ধরে নিলাম মাটি ব্যক্তির ওপর R1 পরিমাণ বল প্রয়োগ করবে, একই রকম ভাবে এই ব্যক্তির ওপর R2 পরিমাণ বল প্রয়োগ করবে। বোঝা গেল? এইবার এই জিনিসটাকে তুমি ছবির সাহায্যে আনার চেষ্টা করো। এই ছবিটা পরীক্ষায় আঁকলে তোমার হবে না, বুঝতেই পারবে না। তাহলে প্রথম ব্যক্তির জন্য যদি করি, দেখো প্রথম ব্যক্তির জন্য কি হচ্ছে, প্রথম ব্যক্তিকে যে ক্যাপিটাল এম ভরের ছিল তার ওজনটা নিচের দিকে কাজ করছে, আর এই দিকে ওই দিকের লোকটা টানছে, মানে ক্যাপিটাল এম ভরের বস্তুটাকে এইভাবে এইদিকে টানছে। তাহলে এটা হচ্ছে টি টেনশন। আর কি ফোর্স কাজ করে, ওই যে দেখালাম R1 একটা ফোর্স কাজ করবে, কত কোণে কাজ করবে, আলফা কোণে কাজ করবে। তাহলে প্রথম বস্তুর উপর এই তিনটে ফোর্স কাজ করছে। আর ডান দিকের যে লোকটা আছে, ডান দিকের যে লোকটা আছে তার উপরও তার একটা ওজন কাজ করবে, তাকে বাঁ দিকের লোকটা টানছে, যেহেতু ইকুইলিব্রিয়ামে আছে অবভিয়াসলি আমি ধরে নেবো একেও টি বল দিয়ে টানছে। আর লোকটা কি আছে, এই দিকে বেঁকে গেছে, তাহলে এর উপর ভূমি যে বলটা প্রয়োগ করবে সেটা হচ্ছে R2, এই দিকে কাজ করছে। পরিষ্কার? এই ছবিটা দরকার নেই, কিন্তু এখন যে ছবিটা আঁকলাম সেই ছবিটা তোমাকে আঁকতেই হবে, ঠিক আছে? ব্যক্তি আঁকার দরকার নেই। আচ্ছা, এবার আমি কি করবো, R1 কে উপাংশে ভেঙে দেবো। অবভিয়াসলি এটা হবে cos আলফা উপাংশ, আর এটা হয়ে যাবে sin আলফা উপাংশ। সিমিলারলি এখানে R2টাকে যদি আমি দুটো উপাংশে ভাঙি, তাহলে এটা হয়ে যাবে cos উপাংশ, আর এটা হয়ে যাবে sin উপাংশ। এবার যদি তুমি ইকুয়েশন অফ মোশন লিখতে চাও, দেখো এই বরাবর দুটো ফোর্স, এই বরাবর দুটো ফোর্স, এখানেও তাই, এই বরাবর দুটো ফোর্স, এই বরাবর দুটো ফোর্স। উপাংশে ভাঙার পর সেই ফোর্সটাকে নিয়ে আর না ভাবলেও চলবে, কারণ এটাকে আমি উপাংশে ভেঙে দিয়েছি। ওই R1টাই দুটো ফোর্সের যোগফলের সঙ্গে সমান। সিমিলারলি এই R2টাকেও মনে মনে বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমি কি লিখতে পারি, প্রথম ক্ষেত্রে আমি লিখতে পারি mg ইকুয়াল টু R1 sin আলফা, আর আমি কি লিখতে পারি t ইকুয়াল টু R1 cos আলফা। এটা 1, এটা 2, 1/2 করে দাও। 1/2 করলে বলে থাকছে mg/t ইকুয়াল টু R1 sin আলফা বাই R1 cos আলফা। R1 আর 1 কেটে যাচ্ছে, তাহলে তোমার পড়ে থাকছে mg/t ইকুয়াল টু tan আলফা। ইকুয়েশন নাম্বার 3। আর এটার ক্ষেত্রে যদি করি, তাহলে আমার পড়ে থাকছে mg ইকুয়াল টু R2 sin বিটা, আর এটা পড়ে থাকছে t ইকুয়াল টু R2 cos বিটা। ইকুয়েশন নাম্বার 4। ইকুয়েশন নাম্বার 5 তুমি 4/5 করে দাও, তাহলে পড়ে থাকছে mg/t ইকুয়াল টু R2 sin বিটা, এটা পড়ে থাকছে R2 cos বিটা, তার মানে এটা পড়ে থাকছে tan বিটা। এটা ইকুয়েশন নাম্বার 6। আচ্ছা, এবার দুটোকে কম্পেয়ার করার জন্য তুমি কি করলে, 5 কে 6 দিয়ে ভাগ করো। এটা 5 আসলে 3 কে 6 দিয়ে ভাগ করো, তাহলে পড়ে থাকছে mg/t, এদিকে পড়ে থাকছে mg/t, এদিকে পড়ে থাকছে tan আলফা, এদিকে পড়ে থাকছে tan বিটা। তাহলে এখান থেকে g t সব কেটে গেল, তোমার পড়ে থাকছে দেখো m/m ইকুয়াল টু tan আলফা। This is the relation, অথবা আরেকটু ভেঙে তুমি করতে পারো m tan beta equal to m tan alpha. This is the required relation for the equilibrium of the equations. ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম করলাম। আচ্ছা, আরেকটা প্রবলেম করে ফেলা যায়।
দেখো দুটো কপিকল দিয়ে আমরা অঙ্ক করেছি, কপিকল দিয়ে আরেকটা অঙ্ক এখানে করে ফেলা যাবে। কিরকম প্রবলেম দিয়েছে দেখো কপিকলে, দুটো কপিকল দিয়েছে। সাপোজ এটা একটা পুলি, এখান দিয়ে একটা এম ভরের বস্তু আছে, ঠিক আছে, এম। আর ওই একই সুতো দিয়ে এখানে একটা 2m ভরের বস্তু দিলাম, ঠিক আছে। এদিকে একটা m ভরের, আচ্ছা 2m ভরের বস্তু নাই। প্রথম ক্ষেত্রে কি বলছে, আমি এদিকে 2mg বল দ্বারা টানলাম। আর দ্বিতীয় ক্ষেত্রে বলছে আরেকটা পুলি সিস্টেম আছে, এখানেও তোমার ওই বাঁ দিকে m ভরের বস্তু আছে, আর এই দিকে যে সূত্রটা দিয়েছে এখানে 2m ভরের বস্তুটা ঝোলানো আছে। দুটোর মধ্যে পার্থক্য আছে, অবশ্যই আছে। এটার ক্ষেত্রে একটা বস্তু দেওয়া আছে আর এদিকে আমি 2mg বল দিয়ে টানছি, আমি টানছি। আর দ্বিতীয় ক্ষেত্রে m ভরের বস্তু আছে, ওইদিকে 2m ভরের বস্তু আছে। তোমাকে প্রশ্ন দিয়েছে এক্ষেত্রে সাপোজ অ্যাক্সিলারেশন a1 আর এটার ক্ষেত্রে সাপোজ অ্যাক্সিলারেশন a2। এখন প্রশ্ন হচ্ছে a1 আর a2 এর মধ্যে রিলেশন কি, সমান a1 গ্রেটার দেন a2, a1 লেস দেন a2, অথবা বলা সম্ভব নয়, এরকম একটা অপশন হবে। তো প্রথম তিনটে অপশন নিয়ে ভাবো যে কোনটা বড় হবে, a1 বড় হবে না a2 বড় হবে। প্রশ্ন বোঝা গেছে? আবার বলছি, মেন হচ্ছে তোমার এই m ভরের বস্তুটা। দুটো ক্ষেত্রেই দেখো m ভরের বস্তু রাখা আছে। কি হয়েছে, একটা সুতোর সাথে জড়িয়ে দেওয়ার পর অপর দিকে আমি 2mg বল দিয়ে টানলাম। আর দ্বিতীয় ক্ষেত্রে কি করলাম, একটা একদিকে m ভরের বস্তু আর একদিকে 2m ভরের বস্তু করলাম। দুটো ক্ষেত্রে অ্যাক্সিলারেশন a1 আর a2 তোমাকে ক্যালকুলেশন করে বলতে হবে which one is greater, a1 or a2। প্রথমে a1 টা বের করা যাক। দেখো প্রথম ক্ষেত্রে আমি যখন এটার কথা ভাববো, mg এর কথা ভাববো, এটা mg নিচের দিকে আর t উপর দিকে, ঠিক আছে। আমি ধরে নিলাম t1 সে, আচ্ছা এটা 2mg নিচের দিকে, তাহলে এটা t1 উপর দিকে, ঠিক আছে। এবার আমি যদি ইকুয়েশন অফ মোশন লিখতে চাই দুটো বস্তুর ক্ষেত্রে, যেমন দেখো আমি ধরে নিলাম এটা a1 নিচের দিকে নামছে, তাহলে এটা a1 উপর দিকে উঠবে, টোটাল সিস্টেম এদিকে মুভ করছে। তাহলে এটার জন্য যদি লিখতে চাই t1 মাইনাস mg ইকুয়াল টু m a1, আর দু নম্বর ক্ষেত্রে t1 ইকুয়াল টু 2mg, 1 আর 2। এটা হচ্ছে প্রথম কপিকলের জন্য ফর দা ফার্স্ট পুলি। আচ্ছা t1 এর মানটা এবার এক নম্বরে বসিয়ে দাও, তাহলে 1 হতে আমি পাচ্ছি 2mg মাইনাস mg ইকুয়াল টু m a1, তাহলে তোমার পড়ে থাকছে m a1 ইকুয়াল টু mg। তাহলে প্রথম ক্ষেত্রে আমি লিখতে পারি বস্তুর ত্বরণ হয়ে যাচ্ছে, সংস্থার ত্বরণ হচ্ছে g। দিস ইজ ফর অ্যাক্সিলারেশন ফর দ্য কেস 1। কিন্তু যদি দু নম্বর বস্তুর জন্য ইকুয়েশন অফ মোশন লিখি, এক নম্বরটা আর লাগছে না। দেখো দু নম্বরের জন্য যখন আমি লিখব, এদিকে a2 নামছে, তাহলে এদিকে a2 উঠছে। আচ্ছা এদিকে হয়ে গেল mg, এদিকে হয়ে গেল t2, এদিকে t2, এদিকে 2mg। দেখে একই রকম মনে হলো, দুটো কিন্তু সেম নয়। আচ্ছা সেকেন্ড ক্ষেত্রে লিখছি, সেকেন্ড পুলি। আচ্ছা এটার জন্য যখন আমি লিখব, আমার হয়ে যাচ্ছে t2 মাইনাস mg ইকুয়াল টু ma2। আর এটার জন্য যখন আমি লিখব, নিচের দিকে নামছে, তাহলে 2mg মাইনাস t2 ইকুয়াল টু 2ma2। তাহলে দুটোকে যোগ করে দাও, t2 t2 কেটে যাচ্ছে, তাহলে এদিকে পড়ে থাকছে 2mg মাইনাস mg, এদিকে পড়ে থাকছে ma2 প্লাস 2ma2। তাহলে পড়ে থাকছে mg ইকুয়াল টু 3ma2, তাহলে পড়ে থাকছে a2 ইকুয়াল টু g/3। দেখো প্রথম ক্ষেত্রে অ্যাক্সিলারেশন g আর সেকেন্ড ক্ষেত্রে অ্যাক্সিলারেশন হচ্ছে g/3। তাহলে obviously a1 is greater than a2। দেখো পুলি সিস্টেমের অঙ্ক কিন্তু আগেও আমরা করেছি, এখানে কিন্তু একটু আলাদা রকমের দিয়েছিল, নিয়ে দুটোকে কম্পেয়ার করতে বলেছিল, সেটা কিন্তু আমি খুব সহজেই করে ফেলতে পারলাম, তাই না। এগুলো বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করবে, লিখে লিখে প্র্যাকটিস করবে, দেখে দেখে কিন্তু হবে না। সবগুলো খাতায় লিখবে, নিজে ফোর্স লেখার চেষ্টা, ফোর্সগুলো ছবি আঁকবে, ফ্রি বডি ডায়াগ্রাম,
নিজে ইকুয়েশন লিখবে, তারপর সমাধান করবে। শুধু দেখলে কিন্তু হবে না, ঠিক আছে?